আচ্ছা আমি আসছি মাল্টিপল ইন্টিগ্রেশনে। আজকেও পরীক্ষার প্রশ্ন দিয়ে করানো হবে তোমাদের, ঠিক আছে? আগের দুটো ক্লাসে যেরকম করানো হয়েছিল একদম সেম ভাবে। আচ্ছা তোমরা আগের দুটো ক্লাসে হোমওয়ার্ক করেছো, মানে একটা অঙ্ক করেছো, সেম টাইপের একটা অঙ্ক আমি আজকে তোমাদেরকে হোমওয়ার্কে ফেলছি, ঠিক আছে? সেম টাইপ যেহেতু তাই হোমওয়ার্কে থাকছে। দেখো আগের দিনে যেমন ছিল প্রশ্নটা এখানেও ঠিক তেমনই আছে, শুধু আগের দিনের রেঞ্জটা অন্য ছিল, আজকে রেঞ্জটা অন্য আছে। আগের দিনের রেঞ্জটা ছিল x এর ভ্যালু -1 থেকে 1 আর y এর ভ্যালু 0 থেকে 2, এটাই ছিল, মনে আছে? এই প্রশ্নটাই ছিল এক্স্যাক্টলি, x এর ভ্যালু -1 থেকে 1, y এর ভ্যালু 0 থেকে 2। আমি শুধু চেঞ্জ করলাম প্রশ্নটায়, করে হোমওয়ার্ক দিচ্ছি তোমার, x এর ভ্যালু 0 থেকে 1, y এর ভ্যালু 0 থেকে 1 করে দিলাম। চেঞ্জটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমাকে যে প্রশ্ন দিয়েছিলাম সেম টু সেম, শুধু আমি x আর y এর ভ্যালুর রেঞ্জটাকে পাল্টে দিয়েছি। এটা তোমাদের কাছে হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো। আমি আশা করছি করা যাবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। বলো, একই টাইপ, একদম একই টাইপ, ঠিক আছে? যেভাবে শিখিয়েছি না সেভাবে করবে, ধরে ধরে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি আসছি নেক্সট প্রশ্নে। নেক্সট কোয়েশ্চেন, এটাও 2022 বা 23-এ এসেছিল। প্রশ্নটা বলছে দেখো, ইভ্যালুয়েট দ্য ইন্টিগ্রাল, বলে ডাবল ইন্টিগ্রেশন পাশে dx dy, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার টেকেন ওভার দ্য ট্রায়াঙ্গেল উইথ দ্য ভার্টিসেস, ভার্টিসেস মানে শীর্ষবিন্দু, 0 0 এটা 0 0, 2 0 এটা 2 0, এটা 1√3 এটা 1√3। তাহলে এই প্রশ্নটা তোমাকে দিয়েছে, বলছে এই ট্রায়াঙ্গেলের উপরে এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করো। বলছে যে এই যে ইন্টিগ্রালটা তুমি ক্যালকুলেট করবে, এখানে ফাংশনটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে? তাকে x আর y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, এই ট্রায়াঙ্গেলের উপর ইন্টিগ্রেশন করতে হবে। ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স দেওয়া আছে, দেখে নাও, ঠিক আছে? তো আমি আসছি কিভাবে প্রবলেমটা সলভ করব সেটাই। দেখো এই প্রবলেমটাকে আমি সলভ করব না, আমরা ট্রায়াঙ্গেলের উপর করব। তো ট্রায়াঙ্গেলের উপর করাটা একটু পোলারের সাহায্যে করা হয়। পোলার মানে হলো যে তোমাকে r এবং থিটা দিয়ে এক্সপ্রেস করতে হেল্প করবে, তাকে বলা হয় পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে? তো আমরা কি করব দেখো, আমরা প্রথমে ট্রায়াঙ্গেলটা ড্র করে নিচ্ছি। 0 0 2 0 দুটো পয়েন্ট নিলাম আর 1√3 এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? চোখের আন্দাজে নিয়েছি, ঠিক আছে? তো মোটামুটি বুঝতে পারলেই হলো যে 1√3 পয়েন্টটা কোথায় হবে, সেই অনুযায়ী নিয়ে নিলেই হলো। একদম অ্যাকিউরেট হওয়ার এখানে কোনো প্রয়োজন লাগে না আমাদের। আমি বোঝাতে পারছি আশা করি, ঠিক আছে? এবার দেখো তুমি কি করছো, অ্যাকচুয়ালি প্রথম কাজ হচ্ছে এই তিনটে লাইনের ইকুয়েশন সম্পর্কে আইডিয়া তৈরি করা। তো আমি কি করছি, প্রথমে পয়েন্টগুলোর নাম দিয়ে দিলাম ও এ বি। আমি এ বি লাইনটার ইকুয়েশন তৈরি করছি, এ বি লাইনটার কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ইকুয়েশন তৈরি করছি। তার জন্য এক্স অ্যাক্সিস নিয়েছি, ওয়াই অ্যাক্সিস নিয়েছি। এবি লাইনের কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ইকুয়েশন। এবি লাইনের ইকুয়েশন মানে কি? একটা লাইনের ইকুয়েশন আমরা কিভাবে তৈরি করি? y - y0 = x1 - x0 বাই মানে y2 - y0 বাই x1 - x0 ইনটু x - x0। এই তো ব্যাপারটা এখানে। তাহলে y - y0 = y2 - y1 বাই x2 - x1 ইনটু x - x0, মানে y - y1, y - y1 = y2 - y1 বাই x2 - x1 ইনটু x - x1। এই তো ব্যাপারটা। আমি ইকুয়েশন লিখে নিলাম। ইকুয়েশন লেখা নিয়ে আশা করছি কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। যখন আমি ইকুয়েশনটা লিখে নিলাম, এই পয়েন্টগুলোকে ইউজ করে, a আর b এর এন্ড পয়েন্টকে ইউজ করে, তখন এটাকে সাজিয়ে গুছিয়ে আমার ইকুয়েশনটা এসে গেল এটা, √3x + y = 2√3। এক নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে? তো বলো, বলে দাও, রেডি? না, ঠিক আছে, বেশ। এবার যে ইকুয়েশনটা আমি পেলাম তার সাহায্যে অঙ্কটা কিভাবে সলভ করছি দেখো, মজাটা এখানে বুঝবে। দেখো আমি প্রথমে পোলারে করার জন্য ওই ইকুয়েশনে x এর জায়গায় r cos θ আর y এর জায়গায় r sin θ পুট করে দেব। এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটাকে পোলারে কনভার্ট করার জন্য x এর জায়গায় r cos θ, y এর জায়গায় r sin θ, তাহলে এখানে পুট করছি। তাহলে √3x + y = 2√3 আমি পুট করলাম। √3x, x মানে r cos θ, প্লাস y, y মানে r sin θ = 2√3। আমি কি করলাম, r টাকে কমন নিলাম। r টাকে কমন নিয়ে পেলাম cos θ √3/2 প্লাস sin θ * ½ = √3। এই যে আমি √3/2 টাকে লিখলাম cos of π/6, আর এই যে আমার হাফ, এটাকে আমি লিখলাম sin of π/6। তাহলে একই অ্যাঙ্গেলে ট্রান্সফার করা হলো, যাতে আমি cos a + b বাই cos a - b ফর্মটা পাই। sin দিয়ে আনলেও হতো, sin a + b বা sin a - b ফর্ম আনলেও হতো, কোনো সমস্যা ছিল না তাতে। কিন্তু উদ্দেশ্যটা এরকম যে আমি এই দুটো ভ্যালুকে cos এবং sin এর একই অ্যাঙ্গেলে লিখব।
তাই জন্য এটাকে আমি cos পাই বাই 6 এটাকে sin পাই বাই 6 এ লিখে দিলাম, ঠিক আছে। লেখার পর চলে আসলো r cos থিটা মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু √3, অর্থাৎ r ইকুয়াল টু √3 sec থিটা মাইনাস পাই বাই 6। এই যে আমি ইকুয়েশনটা পেলাম এটা হচ্ছে ওই এবি লাইনটারই পোলার ফর্ম। এই যে দেখো, এই যে এবি লাইনটা এর পোলার ফর্ম ওই ইকুয়েশনটা, ঠিক আছে। এবি লাইনের ইকুয়েশনটাকে কার্টেসিয়ান থেকে পোলারে ফেলে দিলাম, ঠিক আছে, পোলারে কনভার্ট করে এই ফর্মটা পেলাম। এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো। না ঠিক আছে, ভেরি গুড। চলো এইবার কি করব, আমরা একই ভাবে বাকি দুটো লাইন আছে, মানে আমাদের তো ট্রায়াঙ্গেলে তো তিনটে সাইডকেই পোলারে কনভার্ট করে নেব। দেখো কিভাবে কনভার্ট করছি। সেকেন্ড লাইন মানে হচ্ছে OB আর একটা আছে OA, ঠিক আছে। তাহলে আমি OB তে আসছি আর OA তে আসছি। দেখো OA টা কিন্তু অ্যাকচুয়ালি x অ্যাক্সিসই, তো OA মানে x অ্যাক্সিস, অর্থাৎ এর ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল 0। আমি লিখে নিলাম চলো যে OA এর ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল 0, সেটাকে আমি 2 নম্বর দিয়ে রেখেছি। আগেরটা কিন্তু AB এর ইকুয়েশনটাকে 1 নম্বর দেওয়া ছিল, এটা 2 নম্বর দিলাম, ঠিক আছে। পুট করে দিলাম x ইকুয়াল টু r cos থিটা y ইকুয়াল টু r sin থিটা, কারণ আমি পোলারে কনভার্ট করছি। পোলারে কনভার্ট করলে এই দুটো পুট করতে হয়, তাহলে পুট করতেই আমার 2 নম্বর ইকুয়েশন থেকে চলে এলো r sin থিটা ইকুয়াল টু 0। r তো 0 হবে না, r মানে হচ্ছে ভেক্টরিয়াল যে ডিসটেন্সটা, ঠিক আছে, মানে রেডিয়াস ভেক্টরের যে ডিসটেন্সটা, তো রেডিয়াস ভেক্টরের লেন্থ তো 0 হয় না, তাহলে 0 কে নিশ্চয়ই sin থিটাটা 0, r sin থিটা 0 মানে নিশ্চয়ই sin থিটাটা 0, তার মানে থিটাটা 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে থিটা ইকুয়াল টু 0 পেলাম। এই থিটা ইকুয়াল টু 0 হচ্ছে অ্যাকচুয়ালি এই OA লাইনটার পোলার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আগে আমি AB এর পোলার ইকুয়েশন পেয়েছিলাম, এখন আমি OA এর পোলার ইকুয়েশন পেলাম। আচ্ছা এবার OB এর পোলার ইকুয়েশনটা বার করি চলো। OB মানে কোন লাইনটা, এইটা হচ্ছে OB যার এন্ড পয়েন্ট হচ্ছে 0 0 আর 1, √3। তো চলো এর পোলার ইকুয়েশন বার করব। আগে কার্টেসিয়ান ইকুয়েশনটা বলো, 0 0 আর 1, √3। তাহলে y ইকুয়াল টু mx ফর্মে থাকবে, যেহেতু অরিজিন দিয়ে পাস করছে 0 0 দিয়ে যাচ্ছে, y ইকুয়াল টু mx ফর্মে থাকবে। এবার m কত, m মানে হচ্ছে স্লোপ কত, √3 - 0 বাই 1 - 0, তার মানে √3 বাই 1, তার মানে √3, স্লোপ হয়ে গেল √3। তাহলে y ইকুয়াল টু mx ফর্মে থাকবে কারণ অরিজিন দিয়ে যাচ্ছে, আর স্লোপ √3, তাহলে y ইকুয়াল টু √3x। এটা হয়ে গেল এর ইকুয়েশনটা। বুঝেছো ব্যাপারটা, ঠিক আছে। এই ইকুয়েশন বেরিয়ে গেল y ইকুয়াল টু √3x। তো চলো আমি y ইকুয়াল টু √3x টা নিয়ে নিলাম 3 নম্বর। এখানেও আমি x এর জায়গায় r cos থিটা, y এর জায়গায় r sin থিটা পুট করে দিলাম। তাহলে r cos থিটা ইকুয়াল টু √3 * r sin থিটা। সেখান থেকে r বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, কারণ r হচ্ছে নন জিরো, সেটা ক্যান্সেল আউট হয়ে গেল। ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকলো sin থিটা ইকুয়াল টু √3 cos থিটা। সেটাকে cos থিটা দিয়ে ডিভাইড করে দাও বোথ সাইড, তাহলে tan থিটা ইকুয়াল টু √3। tan থিটা যদি √3 হয় তার মানে থিটা হয়ে যাবে পাই বাই 3 মানে 60 ডিগ্রি। তাহলে আমার এই OB লাইনের ইকুয়েশন চলে আসলো থিটা ইকুয়াল টু পাই বাই 3। এবার ছবিতে দেখাও, ছবিতে আমি এই যে লাইনটা পেয়েছি এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0, এর ইকুয়েশন থিটা ইকুয়াল টু 0। এই যে লাইনটা পেয়েছি এর ইকুয়েশন হচ্ছে থিটা ইকুয়াল টু √3, আর এই যে লাইনটা পেয়েছি এর ইকুয়েশন হচ্ছে r ইকুয়ালস টু ওই যে ছিল r ইকুয়াল টু √3 sec থিটা মাইনাস পাই বাই 6। তাহলে তিনটে লাইন পেয়ে গেছি। সেই যে তিনটে লাইন পেলাম, এই তিনটে লাইনের উপর আমি ইন্টিগ্রেশনটা করব, করে আমার অঙ্কটা কমপ্লিট করব। তো চলো কিভাবে ইন্টিগ্রেশনটা করব সেটা দেখাচ্ছি। এবার দেখো আমরা পুরো রিজিয়নটাকে কভার করব স্ট্রিপের সাহায্যে। একটা ভেরিয়েবল লাইনকে বলে স্ট্রিপ, যে লাইনটা মুভ করতে পারে তাকে বলে স্ট্রিপ। তো কিভাবে আমি স্ট্রিপটা ড্র করছি দেখো, এখানে একটা পয়েন্ট নিলাম P, যার কার্টেসিয়ান কোঅর্ডিনেট হচ্ছে x, y এবং যার পোলার কোঅর্ডিনেট হচ্ছে r থিটা। কোথায় নিয়েছি P পয়েন্টটা? P পয়েন্টটা কিন্তু আমি AB লাইনের উপর নিয়েছি। AB এর পোলার ইকুয়েশন মনে আছে তো? পোলার ইকুয়েশন হচ্ছে r ইকুয়াল টু √3 sec থিটা মাইনাস পাই বাই 6। এটা হচ্ছে AB এর পোলার ইকুয়েশন। আর OA এই লাইনটার পোলার ইকুয়েশন থিটা ইকুয়াল টু 0, আর OB এই লাইনটার পোলার ইকুয়েশন থিটা ইকুয়াল টু পাই বাই 3। তাহলে আমি কি করেছি, একটা P পয়েন্ট নিয়েছি, এই AB এর উপরে নিয়েছি, যার কার্টেসিয়ান কোঅর্ডিনেট x, y, পোলার কোঅর্ডিনেট r থিটা। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে বলো? না ঠিক আছে, বেশ। এবার আচ্ছা 1 মিনিট দাও আমাকে, হ্যাঁ জাস্ট 1 মিনিট। চলো এবার মজাটা এখানে আসছে। দেখো দেখো আমরা জাস্ট এরকম একটা চিন্তা ভাবনা করছি যে
আমরা জাস্ট এরকম একটা চিন্তা ভাবনা করছি যে যদি আমি পিটাকে ও এর সাথে একটা লাইন দিয়ে জয়েন করি, লাইনটা একটু মোটা করে নিয়েছি কারণ ওটা এরিয়া তৈরি করবে অ্যাকচুয়ালি, ওই জন্য লাইনটা একটু মোটা করে নেওয়া হয়েছে, ঠিক আছে। যদি পিটাকে ও এর সাথে একটা লাইন দিয়ে জয়েন করি, তো তুমি বলেছো যে এই পি এর কোঅর্ডিনেট পোলারে হচ্ছে আর থিটা, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এখানে, এটা নিশ্চয়ই থিটা হবে, যেহেতু পোলার কোঅর্ডিনেট আর থিটা হবে, তো নাকি থিটা? বলো। হ্যাঁ আর এই যে লেন্থটা ওপি, যে লেন্থটা, এটা নিশ্চয়ই আর হবে, হবে তো? আচ্ছা, এবার পিটাকে মুভ করানো হবে এই লাইনের উপর। ভালো করে দেখো, আমার হাতটাকে দেখো, হাতের এই টিপটা, আঙ্গুলের ডগাটাকে দেখবে, ঠিক আছে। পিটাকে মুভ করানো হবে কোথায়? পিটাকে আগে মনে করো এখানে নিয়ে আসা হলো, এখান থেকে আস্তে 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 এই পর্যন্ত মুভ করানো হবে, ঠিক আছে। পিটাকে মুভ করালে এই লাইনটা তৈরি হবে, আর এই লাইনটাকে এরকম ঘোরানো হবে, পেনটাকে দেখবে এবার, এরকম ঘোরানো হবে, লাইনটাকে এরকম ঘোরালে পুরো এরিয়াটা কভার হয়ে যাবে, ট্রায়াঙ্গেলটা কভার হয়ে যাবে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে আর এর লিমিট হচ্ছে 0 থেকে এই পয়েন্ট পর্যন্ত, আর এর সবচেয়ে ছোট ভ্যালু 0, এই পয়েন্টে আর এর ভ্যালু 0, আর এই পর্যন্ত আর এর ভ্যালুটা মুভ করছে, ঠিক আছে। আর থিটার লিমিট কি বলতো? এই লাইনের ইকুয়েশন থিটা ইকুয়াল টু 0, এই লাইনের ইকুয়েশন থিটা ইকুয়াল টু π/3। তাহলে লাইনটা যখন এরকম ঘুরছে, দেখো আমার পেনের দিকে দেখো, লাইনটা যখন এরকম ঘুরছে 0 থেকে π/3 পর্যন্ত ঘুরে গেল, তাই না? হ্যাঁ। তাহলে থিটার লিমিট 0 থেকে π/3, আর আর এর অ্যাকচুয়াল লিমিট কি? আর এর অ্যাকচুয়াল লিমিট হচ্ছে 0 থেকে এই লাইনের উপর আর এর ভ্যালু যত তত, ওই লাইনের উপর আর এর ভ্যালু কত না এইটা √3 sec থিটা মাইনাস π/6। তাহলে আর এর লিমিট হলো 0 থেকে এইটা √3 sec থিটা মাইনাস π/6। বুঝতে পেরেছো এবার? বলো। হ্যাঁ ব্যাস, এইবার এটাকে মাল্টিপল ইন্টিগ্রেশনে ফেলবো। চলো, মাল্টিপল ইন্টিগ্রেশন করতে গেলে না কিছু ছোট ছোট নিয়ম আছে। কি নিয়ম? প্রথম নিয়ম হচ্ছে তোমার ফাংশনটা কি ছিল সেটা দেখতে হবে। তোমার ফাংশনটা ছিল এইটা 1/1 + x² + y² হোল স্কয়ার, তাকে মাল্টিপ্লাই করেছো dx dy দিয়ে, এটাকে বলে ডিফারেনশিয়াল। dx dy হচ্ছে ডিফারেনশিয়াল, ঠিক আছে। মনে রাখবে, তোমাদের পড়তেও হবে, একটা চ্যাপ্টার আছে জ্যাকোবিয়ান বলে, সেখানে পড়তে হবে, ঠিক আছে। ওই চ্যাপ্টারটা যখন আসবো তখন আমি পড়াবো, চিন্তা নেই। তো ওই চ্যাপ্টারে পড়তেও হবে যে dx dy এর সাথে dr dθ এর সম্পর্কটা ঠিক কি। কি বললাম শুনলে? dx dy এর সাথে dr dθ এর সম্পর্কটা ঠিক কি? এই সম্পর্কটা হোল্ড করে যেখানে এই মাঝখানের যে বস্তুটা, এটাকে বলে জ্যাকোবিয়ান বা জ্যাকোবিয়ান ডিটারমিন্যান্ট, ঠিক আছে, অফ x, y উইথ রেসপেক্ট টু r, θ, যার ভ্যালুটা কি হয়? জ্যাকোবিয়ান ডিটারমিন্যান্টের ভ্যালুটা হয় পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে তৈরি ডিটারমিন্যান্টটা, del x del r del x del theta del y del r del y del theta ডিটারমিন্যান্ট। আর এখানে জ্যাকোবিয়ানের উপর মড নেওয়া হয়েছে, মানে ডিটারমিন্যান্টে যে ভ্যালু বের হবে তার উপর মড নিয়ে বসানো হচ্ছে, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা এখানে মনে রাখতে হবে, এটা প্রমাণও করব আমরা অন্য চ্যাপ্টারে। সেটা আপাতত অঙ্ক করার জন্য এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে আমাকে এই ডিটারমিন্যান্টটা ক্যালকুলেট করতে হবে। x কে r দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করব, আবার x কে থিটা দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করব, আবার y কে r দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করব, y কে থিটা দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করব, করে এই যে ডিটারমিন্যান্ট পাবো তার নামই হচ্ছে জ্যাকোবিয়ান। একে বলে জ্যাকোবিয়ান, এটাকে কি বলে? জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ান অফ xy উইথ রেসপেক্ট টু r θ, বা জ্যাকোবিয়ান বললে বুঝে যাবে লোকে, ঠিক আছে, যে জ্যাকোবিয়ান কার না xy এর জ্যাকোবিয়ান r θ এর সাপেক্ষে, r θ এর রেসপেক্টে, ঠিক আছে। তো এই যে জ্যাকোবিয়ানটা, এই জ্যাকোবিয়ানটা আগে ক্যালকুলেট করে নেব আমরা। কিভাবে করব বলে দেবো, ঠিক আছে, চাপ নেই কিছু। সেই জ্যাকোবিয়ানের মড নেব, যা হবে ডিটারমিন্যান্টের মড নেব, মানে ধরো ডিটারমিন্যান্টের ভ্যালু নেগেটিভ আসলো, তো আমি নেগেটিভ বসাবো না, পজিটিভ বসাবো, মড নিয়ে বসাচ্ছি মানে পজিটিভ বসাবো, ঠিক আছে। তার সাথে dr * dθ গুণ করব, করে যেটা হবে সেটা হচ্ছে dx * dy এর ভ্যালুটা,
মানে আমরা তো পোলারে অঙ্কটা কনভার্ট করছি, এই যে dx * dy তার জায়গায় এই জিনিসটা বসবে। এবার বুঝেছো আমি কি বলতে চাইছি? এবার অঙ্ক করলে বুঝতে পারবে আরো ভালো। বোঝা গেল কি বলতে চাইছি? বলো আরেকবার বলবে? হ্যাঁ, এই যে ফাংশনটা 1/1 + x² + y² হোল স্কয়ার, এটা তো ইন্টিগ্র্যান্ড, ইন্টিগ্র্যান্ড, ঠিক আছে? মানে ওকে ইন্টিগ্রেশন করা হবে আর তার সাথে dx dy দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। এই dx dy গুলো হচ্ছে ডিফারেনশিয়ালস, ডিফারেনশিয়ালস মানে ওদের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হবে, ঠিক আছে? এবার তুমি যখন ইন্টিগ্রেশন করছো, ইন্টিগ্রেশন করতে গিয়ে এই তো পুরোটাকে পোলারে কনভার্ট করব, ফাংশনের জায়গায় x এর জায়গায় r cos θ, y এর জায়গায় r sin θ বসে যাবে, কিন্তু এই ডিফারেনশিয়ালের জায়গায় কি হবে? ডিফারেনশিয়ালের জায়গায় আমরা এটা বসাবো, dx dy এর জায়গায় এটা বসাবো, যার মধ্যে এই প্রথম পার্টটা হচ্ছে জ্যাকোবিয়ানের ডিটারমিনেন্ট, এটা হলো জ্যাকোবিয়ানটা, ঠিক আছে? জ্যাকোবিয়ান ডিটারমিনেন্টের মড ইনটু dr dθ। জ্যাকোবিয়ান ডিটারমিনেন্টটা কি? x কে r দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ, x কে θ দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ, y কে r দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ, y কে θ দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ, এই ডিটারমিনেন্টটা জ্যাকোবিয়ান। তার মড নিয়েছি, তাকে dr dθ দিয়ে গুণ করেছি, করে যেটা পেয়েছি সেটা dx * dy। বুঝলে ব্যাপারটা? বলো। হ্যাঁ এবার ঠিক আছে। বেশ, আমি এবার কাজে করে দেখাচ্ছি সেটাকে। দেখো, সবার প্রথমে জ্যাকোবিয়ানটা ক্যালকুলেট করে নিচ্ছি। জ্যাকোবিয়ানটা কি? del xy del r θ, এই ডিটারমিনেন্টটা জানিস, ঠিক আছে তো? del x del r del x del θ del y del r del y del θ, ঠিক আছে তো? বেশ, এবার দেখো x কত ছিল? x ছিল r cos θ। এই যে দেখো তুমি বারবার যেটা পুট করেছো, তোমরা x পুট করেছো r cos θ, y পুট করেছো r sin θ, তিনবারই পুট করেছো সেম, তাহলে পোলারে করার জন্য। তাহলে x তো r cos θ, তাহলে r cos θ কে r দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করছো, কত হবে? cos θ। cos θ। আর r cos θ কে যদি θ দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করো, কত হবে? -r sin θ। -r sin θ। আবার y হচ্ছে r sin θ, r sin θ কে যদি r দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করো, কত হবে? sin θ। আর r sin θ কে যদি θ দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করো, কত হবে? cos θ। r cos θ। এবার এই ডিটারমিনেন্টটাকে ভাঙো, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, কত হচ্ছে? r। দেখো r cos স্কয়ার θ প্লাস r sin স্কয়ার θ, r কমন নিয়ে নাও, r কমন নিলে পড়ে থাকছে r, কিন্তু cos স্কয়ার প্লাস sin স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ 1 হয়ে যাচ্ছে, তো এইজন্য r, ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমি আরেকটা কথা বলে এসেছি যে r এর ভ্যালু 0 থেকে √3 sec θ - π/6, এই যে ছবির দিকে তাকালে বোঝা যাচ্ছে সেটা। দেখো r যেটা p পয়েন্টটা অ্যাকচুয়ালি এইখান থেকে আস্তে 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 এর পর্যন্ত মুভ করছে, এখান থেকে এই পর্যন্ত। এখানে p থাকলে r এর ভ্যালু 0, এখানে p থাকলে r এর ভ্যালু, এর উপরে যত r এর ভ্যালু সেটা, এর এই ab এর উপরে r এর ভ্যালু কত না, ab এর ইকুয়েশন থেকে বলা যাচ্ছে সেটা, ab এর উপরে r এর ভ্যালু হচ্ছে √3 sec θ - π/6। তো r এর মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু এইটা, ঠিক আছে? তাই জন্য r এর লিমিট তৈরি হয়ে গেল 0 থেকে √3 sec θ - π/6। আর থিটার লিমিট কি? একটু আগে যেটা বোঝালাম, থিটার লিমিট হচ্ছে এই লাইনের উপর থিটার লিমিট, যেটা থেকে শুরু করে তুমি অ্যাকচুয়ালি কি করছো, এই যে স্ট্রিপটা, এই স্ট্রিপটাকে এখান থেকে ধরে এই ঘোরাচ্ছো, তাই না? তাহলে থিটাটা কিভাবে চেঞ্জ হচ্ছে? 0 থেকে π/3, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। ব্যাস, তাহলে আমাকে পরিষ্কার করে ইন্টিগ্রেশনের লিমিট লিখে নিতে হবে। রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশন বলা হয়, লিমিট মানে রেঞ্জ বলা হয়, ঠিক আছে? তুমি লিমিট কথাটা বলবে না, বলবে রেঞ্জ, ঠিক আছে? The range of the integration is r এর লিমিট 0 থেকে এটা, থিটার লিমিট 0 থেকে π/3। তাই এটা ক্লিয়ার তো? আচ্ছা, ইন্টিগ্রেশনে তিনটে অংশ থাকে। একটা হচ্ছে যে ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে তাকে বলে ইন্টিগ্র্যান্ড, আরেকটা হচ্ছে যাদের সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে তাকে বলে ভ্যারিয়েবলস বা অনেকে বলে ডিফারেনশিয়ালস, আরেকটা হচ্ছে লিমিট বা যেটাকে বলা হয় রেঞ্জ, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই যে দেখো ডিফারেনশিয়ালটা dx dy তার ভ্যালু পাচ্ছি এটা ইনটু dr dθ। এটা কত? এটা কত? এই যে mod of r, এটা কত বলো? mod of r। মডের ভেতর জ্যাকোবিয়ান আছে না, জ্যাকোবিয়ানের ভ্যালু যদি r হয় তাহলে মডের ভেতর জ্যাকোবিয়ান মানে mod of r, তাই তো? ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে mod of r dr dθ, তাহলে dx dy এর ভ্যালু mod r ইনটু dr dθ, ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশনের কটা পার্ট থাকে? তিনটে। তার মধ্যে ডিফারেনশিয়ালটা তুমি অলরেডি তৈরি করেছো, রেঞ্জটা তৈরি করা বাকি ছিল, রেঞ্জটাও এখানে তৈরি হয়ে গেছে। দেখো r এর লিমিট থিটার লিমিট মানে দিস ইজ দ্য রেঞ্জ, ঠিক আছে তো? আর ইন্টিগ্র্যান্ড মানে যে ফাংশনের ইন্টিগ্রেশন হয় সেটাকে তৈরি করতে হবে।
তো আমাকে যে অঙ্কটা দিয়েছিল অ্যাকচুয়ালি পরীক্ষায়, সেখানে ইন্টিগ্র্যান্ডটা এখানে ওয়ানটা আমি লিখেছি এক্সট্রা করে, মানে উপরে ওরা লিখেছিল ডাবল ইন্টিগ্রেশন dx dy, নিচে ছিল 1 + x² + y² হোল স্কয়ার। আমি ওয়ানটা জুড়ে দিয়েছি, যে dx dy থাকা মানে তো 1 * dx dy থাকা, তাহলে ইন্টিগ্র্যান্ডটা কি হয়ে গেল 1/1 + x² + y² হোল স্কয়ার। আমার লিমিট রেডি, dx dy রেডি, আমার শুধু ইন্টিগ্র্যান্ডটা রেডি করলেই হয়ে যাবে। তাহলে আমি ইন্টিগ্র্যান্ডটা রেডি করছি, ঠিক আছে? দেখো ইন্টিগ্র্যান্ডটা হচ্ছে 1/1 + x² + y² হোল স্কয়ার। x এর জায়গায় বসাচ্ছ r cos θ, y এর জায়গায় বসাচ্ছ r sin θ, তাহলে 1/ এটা। এই পর্যন্ত ঠিক তো নাকি বলো? হ্যাঁ ঠিক আছে। তাহলে 1/ এটা হয়ে গেল। দেখো এটাকে যোগ করলে কত হবে? r² কমন চলে আসবে, তাহলে r² হয়ে যাবে, তাহলে 1 + r² এর হোল স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে তো? হ্যাঁ এইবার ইন্টিগ্রেশনটা ছিল এরকম, ভালো করে দেখে নাও। ইন্টিগ্রেশনটা ছিল এরকম, ডাবল ইন্টিগ্রেশন এই ফাংশনটা dx dy, এটা চেঞ্জ হয়ে পোলারে কি রূপ নিচ্ছে, দেখো কি ফরমেশন নিচ্ছে পোলারে। রিকোয়ার্ড ইন্টিগ্রাল ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন, এই ফাংশনটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল, এই ফাংশনটাই পোলারে এরকম হয়ে গেল 1/1 + r² এর হোল স্কয়ার। তার সাথে dx dy যেটা ছিল সেটা এই ভ্যালুটা দিচ্ছে, তাহলে ফর্মুলা বসালাম, আগে ফর্মুলা বসবে, dx dy এর জায়গায় ফর্মুলা বসালাম, ঠিক আছে? এইবার এই জ্যাকোবিয়ানের ভ্যালুটা, মডের ভেতর যে জ্যাকোবিয়ান আছে সেটা ক্যালকুলেট করেছো r, তাহলে তুমি মডের ভেতর r বসালে, তার পাশে dr dθ থাকলো। এই লাইন পর্যন্ত কোনো প্রশ্ন আছে বলো? এই লাইন, লাস্ট লাইন পর্যন্ত? না না ঠিক আছে। ঠিক আছে, এবার তুমি রেঞ্জটা জানো, সেই রেঞ্জটা কি ইউজ করবে। রেঞ্জটা কি? r এর ভ্যালু 0 থেকে √3 sec pi θ - π/6, θ এর ভ্যালু 0 থেকে π/3। চলো ইউজ করি, দেখো। আচ্ছা আরেকটা কথা, এইখানে r এর ভ্যালু 0 থেকে এটা, ঠিক আছে? দেখো এমনিতেও r কখনো নেগেটিভ হয় না, এমনিতেও r কখনো নেগেটিভ হয় না। আর যদি তুমি ক্যালকুলেটও করে নিতে চাও যে θ যখন 0 থেকে π/3 তে আছে, তখন sec, তখন θ - π/6 টা কোথায় আছে? θ যখন 0 থেকে π/3 তে আছে, তখন θ - π/6 টা কোথায় আছে? -π/6 থেকে +π/6 এ। কি বললাম বুঝতে পারলে? এই দেখো আমি করা নেই, ঠিক আছে চল, নো প্রবলেম। আমি এখানে দেখাচ্ছি, আমি এখানটা রাফে দেখাচ্ছি। ভালো করে আমার কথাটা শুনবে কিন্তু, হ্যাঁ? থিটা ভালো করে আমার কথাটা শুনবে। থিটা রয়েছে 0 থেকে π/3 তে, π/3 তে। এই কথাটার মানে হলো 0 লেস ইকুয়াল থিটা লেস ইকুয়াল π/3। তাহলে থিটা মাইনাস π/6 করো, তাহলে সেটা ইমপ্লাই করছে -π/6 লেস ইকুয়াল থিটা মাইনাস π/6 লেস ইকুয়াল π/6। এবার বোথ সাইডে sec নাও, আগে cos নাও। বলো তো cos অফ সামথিং, মানে যদি তুমি cos অফ এটা করো, তাহলে cos -π/6 আর cos π/6 তার মধ্যে আছে, তাই তো? তাই তো বলো? হ্যাঁ cos এর কার্ভটা খেয়াল করো, cos এর কার্ভটা কি হয়? এরকম ঢালু হয়ে -π/2 থেকে π/2 এর মধ্যে এরকম ঢালু হয়ে 0 হয়, মানে -π/2 তেও 0, 0 তে 1, আবার π/2 তে 0। cos এর কার্ভটা এরকমই তো, এরকম ঢালু হয়ে যায়, -π/2 তে 0, π/2 তেও 0, আর মাঝখানটায় 0 তে 1। তাহলে -π/6 আর π/6 তো ভেতরে আছে আরো, তাহলে -π/6 থেকে π/6 এর মধ্যে cos এর ভ্যালু তো পজিটিভ। তো cos এর ভ্যালু যদি পজিটিভ হয়, sec মানে 1/cos, তার ভ্যালুও পজিটিভ হবে। বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পারলে নাকি ছবি আঁকবো? হ্যাঁ বুঝেছি। এই দেখো যেটা বলছি, আমি বলছি cos এর কার্ভটা তো এরকম হয়ে যায়,
মাইনাস পাই বাই টু পাই বাই টু। আর মাইনাস পাই বাই সিক্স কোথায় আছে? এখানে আছে। তো মাইনাস পাই বাই সিক্স থেকে পাই বাই সিক্স এর মধ্যে কস যে কার্ভটা দেবে পজিটিভ কার্ভ, তার ভ্যালু তো পজিটিভ। তা কস যদি পজিটিভ হয় সেকও পজিটিভ হবে, তাহলে sec থিটা মাইনাস পাই বাই সিক্স পজিটিভ। এবার বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ বুঝেছি। স্ট্রিক্টলি গ্রেটার 0। তো √3 দিয়ে গুণ করলে তাতেও তো পজিটিভ থাকছে। তার মানে আমার বক্তব্য এটা, r এর ভ্যালু কিন্তু পজিটিভই থাকছে, r এর ভ্যালু নেগেটিভ কিন্তু হচ্ছে না। বোঝা গেল কথাটা? বেশ, তাহলে তাই যদি হয় তাহলে একটা জিনিস তো বুঝতেই পারছো, r পজিটিভ মানে মড অফ r লেখার দরকার নেই। মড অফ r কি হয়ে যাবে? r হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। তাহলে পরের স্টেপে আমি মড অফ r এর জায়গায় r বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে ছিল এরকম mod of r into this, তাহলে r by 1 plus r square এর whole square dr d theta। এই লাইন ক্লিয়ার? বলো। হ্যাঁ ক্লিয়ার। ব্যাস ব্যাস, চলো এবার লিমিট বসাবো। লিমিট বসাবো, তাহলে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা প্রথমে r এর রেসপেক্টে, এর ইন্টিগ্রেশন r এর রেসপেক্টে, তারপরে থিটার রেসপেক্টে। ঠিক আছে? তাহলে প্রথমে r এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি। লিমিট হচ্ছে r এর ভ্যালু 0 থেকে √3 sec থিটা মাইনাস পাই বাই 6। ঠিক আছে? লিমিটটা এত বড় বলে এরকম দেখাচ্ছে, মাথার উপর লিখেছি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি লিমিটটা ছোট হলে এখানেই থাকতো শুধু, এত বড় লিমিট তো ওইজন্য এরকম লিখতে হয়েছে। কে হ্যাঁ দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। চলো এবার দেখো তাহলে কি করলাম। অ্যাকচুয়ালি এই ফাংশনটা নিলাম, dr লিখলাম, ইন্টিগ্রেশন করে দিলাম, করে যেটা পাচ্ছি তাকে আবার থিটা দিয়ে ইন্টিগ্রেশন করলাম 0 থেকে পাই বাই 3 তে। কারণ আমার তো ইন্টিগ্রেশনের দুটো লিমিট, একটা r এর লিমিট, একটা থিটার লিমিট। r এর উপর ইন্টিগ্রেশন হবে, তারপর থিটা দিয়ে ইন্টিগ্রেশন হবে। এই তো ব্যাপারটা বোঝো। প্রথমে এটা r এর ইন্টিগ্রেশন যা হবে, এই ফাংশন দেখো r এর ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু থিটা দিয়ে পাবো, কারণ r এর লিমিটে থিটা অলরেডি আছে। যেটা পাবো তাকে আবার থিটা দিয়ে ইন্টিগ্রেশন করব, থিটার লিমিট 0 থেকে পাই বাই 3। এই লাইনটা ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ ক্লিয়ার। বেশ, এবারে ইন্টিগ্রেশনটা করব। এই ইন্টিগ্রেশনটা করাটা যে যার নিজের মতো করে করতে পারো। আমি যেমন আমার মতো করে এরকম করছি, d of 1 plus r square, এটাকে আমি লিখতে পারি d of 1 plus d of r square। d of 1 মানে 0 আর d of r square মানে 2r dr, তাই তো? তাহলে d of 1 plus r square মানে 2r dr, তাই তো? তাহলে দেখো আমরা এখানে এই r dr ছিল, r dr এর সাথে একটা এক্সট্রা 2 নিয়েছি, নিয়ে 2r dr তৈরি করেছি, তার মানে d of 1 plus r square তৈরি করেছি। আর নিচে একটা 1/2 রেখে দিয়েছি পাশে, ওই 2টাকে ব্যালেন্স করার জন্য যে 2টা নিয়েছি। তাহলে এই জিনিসটাকে এই ফর্মে লিখেছি, নিচে 1 plus r square এর হোল স্কয়ার যেমন ছিল আছে, আর উপরে r dr ছিল তাকে 2r dr বানিয়েছি। 2r dr মানে d of 1 plus r square, আর বাইরে 1/2 রেখেছি। বুঝতে পেরেছো ব্যাপারটা? বলো। হ্যাঁ বেশ, এবার এটা সুবিধা কি হয়েছে, এইটার ইন্টিগ্রেশন করতে পেরেছি তাড়াতাড়ি। এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, যেমন ধরো ফর্মুলা ধরো dz বাই z স্কয়ার, এর ইন্টিগ্রেশন করলে হয় -1/z, dz বাই z স্কয়ার করলে ইন্টিগ্রেশন করলে হয় -1/z। তাহলে এই d অফ দিস বাই এটার স্কয়ার, তাহলে -1/1 প্লাস r স্কয়ার। ঠিক আছে তো? -1/1 প্লাস r স্কয়ারে আমি r এর ভ্যালু 0 থেকে √3 sec এটা লিখে দিয়েছি, লিমিট লিখেছি। ঠিক আছে? যেটা পাবো এই লিমিটটা ক্যালকুলেট করব,
করে যেটা পাবো তাকে আবার ইন্টিগ্রেট করব থিটার রেসপেক্টে, তাই জন্য বাইরে একটা ডি থিটা আছে, এটার পরে একটা বাইরের ডি থিটা রাখা আছে, ঠিক আছে? এবং সেই লিমিট হবে 0 থেকে π/3 আর বাইরে 1/2 যেমন ছিল আছে, ঠিক আছে তো? বলো। হ্যাঁ ঠিক আছে। বেশ, এই 1/2 থাকলো, লিমিট থাকলো 0 থেকে π/6 π/3 লিমিট থাকলো। আর এইটাকে r এর ভ্যালু একবার এটা বসালাম, r এর ভ্যালু একবার 0 বসালাম। দেখো r এর ভ্যালু প্রথমে এটা বসাচ্ছি, ভালো করে দেখবে, কিন্তু এখানে মাইনাস আছে যেহেতু উল্টে বসালে সুবিধা, যেহেতু মাইনাস আছে তাহলে প্রথমে r এর ভ্যালু 0 বসালাম, 0 বসাতে 1 হয়ে গেল, r এর ভ্যালু 0 বসাতে 1 হলো, মাইনাস r এর ভ্যালু এইটা বসাচ্ছি, বসালে 1 প্লাস r স্কয়ার মানে 3 sec স্কয়ার, এটা বুঝতে পারলে ব্যাপারটা? বুঝতে পারলে? মাইনাস 1/1 প্লাস 3 sec স্কয়ার, এটা পাশের d থিটা যেমন ছিল রেখে দিলাম। বলো বোঝা গেছে? এই লাইন পর্যন্ত ক্লিয়ার? মাইনাস ছিল বলে লিমিটটা আগে পরে করে দিলাম। যেমন ধরো আমরা যদি সিম্পল কথা বলি, ইন্টিগ্রেশন a থেকে b মাইনাস fx dx, এটাকে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন b থেকে a fx dx। হ্যাঁ ঠিক আছে, মাইনাস থাকলে লিমিটটা আগে পরে করা যায়, এই হলো ব্যাপার, ঠিক আছে তো? উল্টে দেওয়া যায়, রেডি? বেশ, তাহলে এই পর্যন্ত হলো। আগে আমি 0টা বসিয়েছি, তারপর মাইনাস দিয়ে এই উপরের লিমিটটা বসিয়েছি d থিটা দিয়ে, ঠিক আছে? হয়েছে? রেডি? দেখো মজাটা হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেট করে নিয়েছি, 1 মাইনাস এটা জাস্ট ক্যালকুলেট করে নিয়েছি, 1 মাইনাস এটা ক্যালকুলেট করে যেটা পাবো এইখানটায় লিখে দিয়েছি, ঠিক আছে? এই যে দেখো ভালো করে দেখে নাও, 1 মাইনাস এটা ক্যালকুলেট করে যেটা পাবো এইখানটায় লিখে দিয়েছি, পাশের d থিটা 0 থেকে π/3 1/2 বাইরে ছিল, ঠিক আছে? জাস্ট মাইনাস করেছি, কিচ্ছু করিনি, আর কিচ্ছু করিনি। এইটা লসাগু হয়েছে, নিচে বসে আছে, 1 ইনটু এটা রয়েছে -1, 1টা কেটে গেছে, উপরে চলে গেছে 3 sec স্কয়ার থিটা মাইনাস π/6, আর নিচে 1 প্লাস 3 sec স্কয়ার থিটা মাইনাস π/6 রেখে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে তো? বলো, রেডি? ঠিক আছে। কোনো প্রশ্ন নেই তো? না। বাস, চলো। এইবার এই ক্যালকুলেশনটা করার জন্য আমরা কি করেছি জানো? এই sec স্কয়ারের জায়গায় 1 প্লাস tan স্কয়ার ইউজ করেছি। যে আমরা জানি যে sec স্কয়ার x = 1 প্লাস tan স্কয়ার x, তাহলে এইখান থেকে 3 বাইরে এসে 1 এর সাথে যোগ হয়ে 4 হয়ে গেল, আর 3 tan স্কয়ার এটা থাকলো, আর উপরে হয়ে গেল 3 sec স্কয়ার ছিল, সেই 3টাকে বাইরে নিয়ে চলে এসে 1/2 ছিল 3/2 করে দিয়েছি, 3টাকে বাইরে নিয়ে চলে এসেছি, 3 sec স্কয়ার ছিল, শুধু sec স্কয়ার পড়ে রয়েছে। আর এই যে d থিটা, দেখো d থিটাটাকে এইভাবে লিখতেই পারি, d থিটা মাইনাস π/6। কেন লিখতে পারি? কারণ দেখো d থিটা মাইনাস d π/6, d π/6 তো 0, তার মানে এটা করা মানে d থিটা করা, একই ব্যাপার। বোঝা গেছে? বলো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বেশ, এবার ইন্টিগ্রেশন নিজের মতো করো। এবার তো নরমাল 11 12 এর ইন্টিগ্রেশন চলে এসেছে, এই স্টেপ থেকে 11 12 এর নরমাল ইন্টিগ্রেশন চলে এসেছে, কিন্তু তারও আমি যেরকম ভাবে করেছি এরকম ভাবে করতে হবে এমন ব্যাপার না, তুমি নিজের প্রসেসে করতে পারো। আমি আমার প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি, কিছু না, আমার প্রসেস বলে কিছু না, জাস্ট যেটা আমার ইজি লেগেছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই 3টাকে নিচে থেকে এইখান থেকে কমন নিয়ে বাইরে বার করে দিয়েছি, তাহলে এখান থেকে একটা 3 বাইরে বেরিয়ে এসে 1/3 হয়ে গেছে, এটা হয়ে গেছে 4/3, ঠিক আছে? আর উপরে দেখো sec স্কয়ার থিটা মাইনাস π/6 d অফ থিটা মাইনাস π/6 আছে, sec স্কয়ার z dz, এটা মানে হচ্ছে d অফ tan z। এই যে দেখো sec স্কয়ার z dz, এটা মানে d অফ tan z, তাহলে আমার d অফ tan থিটা মাইনাস π/6 আছে, বুঝেছো? ঠিক আছে? হ্যাঁ। আর নিচে আছে 4/3 প্লাস tan থিটা মাইনাস π/6 এর হোল স্কয়ার। ওকে, তাহলে এটা কি ফর্মে আছে অ্যাকচুয়ালি দেখো তো, এটাকে y মনে করো, এটাকে y মনে করো, এই যে tan অফ থিটা মাইনাস π/6, তাহলে আছে dy বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ফর্মে, এটাকে তুমি a স্কয়ার মনে করো, এটা হয়ে গেল y স্কয়ার, তাহলে dy বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টিগ্রেশন করলে হয় 1/a tan ইনভার্স y বাই a, তাহলে সেই ফর্মুলাটা ইউজ করেছি। দেখো এই দুটো কেটে গিয়ে 1/2 আছে, 1/a মানে হচ্ছে এটা যদি a স্কয়ার হয় তাহলে 1/a মানে √3/2, তাহলে tan ইনভার্স y বাই a, y মানে হচ্ছে tan অফ দিস, আর a মানে হচ্ছে 2/√3, ঠিক আছে? তার উপর থিটার লিমিট বসিয়েছি 0 থেকে π/3। দেখো এই পর্যন্ত ক্লিয়ার হলো? হ্যাঁ ঠিক আছে। বেশ, এবার লিমিট বসিয়েছো, থিটার জায়গায় π/3 বসিয়েছো, তাহলে এখানে হয়ে গেল tan π/6, আর থিটার জায়গায় 0 বসালে -tan π/6,
ঠিক আছে, তাহলে দুটো আলাদা আলাদা করে বসিয়েছি। ওকে, tan π/6, tan π/6 এর ভ্যালু হচ্ছে 1/√3, ঠিক আছে, আর মাইনাস tan π/6 এর ভ্যালু হচ্ছে মানে tan অফ মাইনাস π/6 এর ভ্যালু হচ্ছে -1/√3, আর বাকি এই জিনিসটা নিচেই ছিল, এটাকে উপরে পাঠিয়েছি, √3/2 হয়ে গেছে tan ইনভার্স এর ভেতরে। ঠিক আছে তো, বলো। হ্যাঁ ঠিক আছে। বেশ, এইটা কাটাকুটি হয়ে গিয়ে tan ইনভার্স 1/2, আর এটা মাইনাস tan ইনভার্স মানে tan ইনভার্স -1/2। অ্যাকচুয়ালি tan ইনভার্স -1/2 মানে মাইনাস tan ইনভার্স 1/2, তাহলে এটা দুবার হয়ে গেছে, তাই জন্য 2 tan ইনভার্স 1/2, আর বাইরে √3/4 ছিল, সেই √3/4 এর সাথে গুণ করে √3/2 tan ইনভার্স 1/2 এই ফর্মে চলে এসেছে। এটা আমার আনসার। ঠিক আছে তো, বলো। রেডি? বেশ, আজকে আমি কিছু পড়াবো না, আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কালকে আমি পড়াবো, ঠিক আছে। কালকের ক্লাসে আমি 45 মিনিটস মাল্টিপল করাবো, আর 45 মিনিটস স্ট্যাটিক্স বা ডাইনামিক্স কিছু একটা করাবো, হয়তো স্ট্যাটিক্স করাবো, ঠিক আছে। স্ট্যাটিক্সটাই করানো বেটার, ওটাকে টেনে দিই, শেষ করে দিই ওটাকে। ওটা একটা ইউনিট তোমাদের স্ট্যাটিক্স আছে, ওটাকে শেষ করে দিই আগে, ঠিক আছে। আর তার সাথে মাল্টিপল যেমন টানছি টানবো, ওপাশের লিমিটটাকেও টেনে শেষ করবো, ঠিক আছে। তাহলে পার্ট ওয়াইজ ধরে ধরে টেনে শেষ করে দেওয়া হবে। আমি আবারও বলছি, জিনিসগুলো খুব সহজ, খাতায় একদম সুন্দর করে রেডি করে নাও, বেশ সহজ। মানে এটা একবার যদি মাথায় ঢুকে যায়, একবার যদি মাথার মধ্যে ঢুকে যায় এই প্রসেসগুলো, তাহলে প্রত্যেকটা অঙ্ক একই ফর্মে চলে আসে, ঠিক আছে। চলো শেষ করছি এখানে, কথা হচ্ছে পরের ক্লাসে। আমি টাইম বলে দেবো, মোটামুটি বিকালের দিকেই রাখছি, ধরে নাও, টাইম তবু আমি জানিয়ে দেবো, ঠিক আছে। টাটা, শেষ করছি, চলো চলো।